মমতা ব্যানার্জিকে আর কেউ সততার প্রতীক বলে না। এখনও বলছি, বিজেপি বলেছিল চোর শুভেন্দুদাকে, প্রমাণ করুক শুভেন্দুদা চোর না। তার যদি শুভেন্দুদা চোর না হয়ে থাকে তাহলে আমরাও চোর না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য প্রাণপাত করেছেন, বুক ফুলিয়ে বলে গেছেন যে একটা দুর্নীতির অভিযোগ সত্যি করে কেউ আমার মুখের উপর বলুক, আমি গলায় দড়ি দেবো। ফাইল খোলার বিষয়টা যেন নিশ্চিত থাকে এবং নিশ্চিত থেকে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়। 5 বছর সময় রইল। রাজ্যে পালা বদলের হাওয়া, এবং সেই পালা বদলের হাওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যেতে শুরু করলো। দেখা গেল যে বিজেপির বিভিন্ন দলের সঙ্গে, বিজেপির দলেরদের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে তারা কিন্তু সমর্থন করছেন, এবং তৃণমূলের অন্দরের একাধিক নেতাকর্মী তাদের অন্দরের একাধিক কথা ফাঁসও করেছেন সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে। কেন এরকম পরিস্থিতি? হঠাৎ করে একটি দল ক্ষমতা থেকে সরে গেলেই কি এই ধরনের ক্ষোভ উগরে দেওয়া যায়? সেই নিয়ে কথা বলতে আমরা চলে এসেছি তৃণমূল নেতা তথা অধ্যাপক প্রদীপ্ত মুখার্জির কাছে। কথা বলবো তার সঙ্গে। স্যার, প্রথমেই আসি যে এই যে পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি, এবং এই যে দুর্নীতির 15 বছরের যে খতিয়ান সকলে দিচ্ছেন, সেটা দলেরই কর্মীরা, সেটা কতটা গ্রহণযোগ্য? মানে দুর্নীতির 15 বছরের খতিয়ান দলের কর্মীরা দিচ্ছে, মানে তারা কি দলের আর রইল? 15 বছরের দুর্নীতির খতিয়ান 15 বছরে দিতে পারেনি, নাকি শুভেন্দুদার মতন সেই 2014 সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে? কোনটা ঠিক সেটা আমার জানা নেই। মানে দলেরও খেয়েছে, দলেরই পড়েছে, দলেরই হয়েই কাজ করেছে, তারপরেই বলছে যে 15 বছরের দুর্নীতির খতিয়ান। 15 বছর কি তারা ছিল? প্রথম প্রশ্ন এটা। কারণ যারা বা যাদের কথা বলতো তাদের বেশিরভাগই সদ্য, মানে আমি যতটুকু জানি সদ্য, আর যারা সিনিয়র বলছেন তাদের একটা অন্য বলার ভঙ্গিমা আছে। যারা একদম খুব মানে নগ্নভাবে বলছেন তারা মূলত আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট। না, এভাবে তুমি একটা প্রশ্ন, একটা মানে তোমার প্রশ্নের মধ্যে একটা ছিল যে এভাবে কি বলা যায়? না, যায় না। তুমি যখন দলের হয়ে একটা পদ নিয়ে বসে আছো, দলের মাধ্যমে চাকরি পেয়েছো, দলের মাধ্যমে তুমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছো, দিনের পর দিন দল দেখিয়ে তুমি তোমার চাকরির স্থানে যাওনি, দিনের পর দিন দল দেখিয়ে তুমি দিনের পর দিন মানুষের সঙ্গে অভব্য ব্যবহার করেছো বা করনি, তুমি ভোটের আগের দিন পর্যন্ত, ভোটের রেজাল্টের দিন পর্যন্ত তুমি দলের দেওয়া দায়িত্ব পালন করে গেছো, বিশেষ দায়িত্ব, যার জন্য তোমাকে সমস্ত রকম খরচা দল দিয়েছে। তারপরেও তুমি বলছো তুমি দল বা তোমরা দলের মানে এত বড় মানে দলের ফাঁকা রয়েছে, যে ফাঁকার জন্য হেরে গেলাম। দেখো, তারা ভুলে যাচ্ছে যে আমরা 2,60,00,000-এর বেশি ভোট পেয়েছি। 2,60,00,000 ব্যাপারটা কিন্তু খুব একটা কম নয়। আর হয়তো এদের জন্যই গতবারের তুলনায় আমাদের 29 লক্ষ ভোট কমেছে টোটাল। এবং শুধু 29 লক্ষ ভোট কমেছে যদি এভাবেও বলি, তার সঙ্গে সঙ্গে যোগ করতে হবে 35 লক্ষ লোকের নাম কিন্তু অ্যাডজুডিকেশানে রয়েছে। এবার সেই 35 লক্ষের মধ্যে যে অ্যাডজুডিকেশান, সেটা আমাদের যদি আসতো হয়তো রেজাল্টটা অন্য হতেই পারতো, আমি জানি না সেটা। তার সঙ্গে সঙ্গে আমাদের অভিযোগ রয়েছে যে ম্যানিপুলেশন হয়েছে বেশ কিছু জায়গায়, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। ফলে সেই ম্যানিপুলেশন নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আমরা কোর্টেও যাচ্ছি সেটা প্রমাণ করার জন্য। হবে কি হবে না সেটা জানি না, কারণ আমরা দীর্ঘদিন দেখেছি যে নানান প্রসঙ্গ ওঠে, সমাজ মাধ্যমে তার একরকম বর্ণনা হয়, কোর্টে একরকম বর্ণনা হয়। যেমন দেখো, সরকার গঠন হয়েছে মাত্র 3 দিন হয়েছে, আজকে মঙ্গলবার, মানে যদি শনিবার থেকে ধরো তাহলে আজকে শেষ হলে 4 দিন হবে। এর মধ্যে 4টে বড় বড় ঘটনা ঘটে গেল, যেগুলো নিয়ে কোনো আলোচনা কোথাও নেই। আলোচনা হচ্ছে তৃণমূলের মুখপাত্ররা কী বলেছেন, তৃণমূলের নেতারা কী বলেছেন, দলের সমস্যা কী। স্বাভাবিক, এটা হবেই, এটা কোনো অস্বাভাবিক নেই। কিন্তু যেগুলো হারিয়ে যাচ্ছে, একটা 7 বছরের মেয়ে, তার উপর শারীরিক অত্যাচার করা হলো, হওয়ার পরে আজকে 36 ঘন্টার বেশি হয়ে গেছে, সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি ভর্তি আছে বাঁকুড়া মেডিকেল হসপিটালে, কোনো খবর নেই, কোনো খবর নেই। বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, 6 জনের বেশি, 8 জনের মতন এই মুহূর্তে খুন হয়েছেন, তার হিসাব আমরা দিয়েছি ইতিমধ্যে। কোথাও খবর নেই। এবার সরকার কিন্তু আমাদের নয়, কিন্তু খবর যেটা হতো এ যাবৎকাল, আমি 21 সালেও দেখেছি, 24-এও দেখেছি, 23-এও দেখেছি, অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ গণমাধ্যম করেছে, আমরা গিয়ে জবাবদিহি করেছি, বারবার হয়েছে। কিন্তু এখন প্রশ্নই তো উঠছে না, জবাবদিহি হবে কোথা থেকে? কোনো প্রশ্ন নেই। 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা 6 তারিখে ঘটে গেছিল। শুভেন্দুদার, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর পিএ, তাকে হত্যা করা হয়েছিল।
এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা এআই নিয়েও গবেষণা করেছেন যে ওই হুমায়ুন কবিরের ব্যাপারটা এআই তারা দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন আগের থেকে, যদিও সেটা নিয়ে মানে হুমায়ুন নিজে বলেছে ওটা আসল। তারা বলে দিচ্ছে ডিপ স্টেট, তারা বলে দিচ্ছে খুন হয়েছে তৃণমূলের ষড়যন্ত্রে। আজকে তারা মুখ খুলতে পারছে না, কারণ যারা ধরা পড়েছে তারা হচ্ছে ইউপি বিহারে। ডিবেট হচ্ছে না কিন্তু সেই নিয়ে, হচ্ছে খবর হচ্ছে কিন্তু ডিবেট হচ্ছে না। সেই প্রশ্নগুলো যারা তৃণমূল নিয়ে প্রশ্ন করেছিল তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না, তাদের নিয়ে ডিবেট হচ্ছে না, তাদের নিয়ে কোনো ডিফেন্সও হচ্ছে না। তারপরে যেটা সবথেকে বড় ঘটনা ঘটে গেল এর মধ্যে, চতুর্থ ঘটনা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন আমাদের অত্যন্ত প্রিয় এক সময়ের আমাদের নেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে আমরা দলে ফেরানোর জন্য বারংবার সৌগত রায়কে পাঠালাম, বারংবার বিভিন্ন বার্তা পাঠানো হলো যে আমাদের নেতা, তুমি ভাই ফিরে এসো, তুমি ভালো নেতা। আমাদের দল থেকে যখন চেষ্টা করা হচ্ছে তখন বিজেপির নেতারা বলছে নানান রকম কথা, রাজনৈতিক বিশ্লেষকরা নানান রকম কথা বলছে, চোট ঠেকাচ্ছে, হ্যানা ঠেকাচ্ছে, তেনা ঠেকাচ্ছে। আবার বিজেপি তাকে চোর বলে দিল। বিজেপি, তৃণমূল বললো ভালো নেতা, বিজেপি বলল চোর, বারংবার চোর বলল। তিনি আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। শ্রমিক ভট্টাচার্য বা প্রমুখরা বলেছেন যে মমতা ব্যানার্জিকে আর কেউ সততার প্রতীক বলে না, লেখার সাহস পায় না। ঠিক তেমনই শুভেন্দু অধিকারীকে আর কেউ চোর বলে না বিজেপির। কিন্তু একসময় আমাদের দলে থাকাকালীন আমাদের দলকে বদনাম করার জন্য বলা ছিল চোর চোর চোর। আমরা তার ডিফেন্স দিয়ে গিয়েছিলাম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। তাহলে আজকে কোনটা সত্যি? যে ন্যারেটিভটা দীর্ঘ এই যে 15 বছর ধরে দুর্নীতির যে খতিয়ান বলছিলে, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তা সেই তৃণমূলে তো শুভেন্দুদাও ছিলেন। তাহলে যদি শুভেন্দুদা প্রকৃত প্রস্তাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান, তিনি যেভাবে কাগজ দেখিয়েছিলেন এরকমভাবে প্রথম 20 সালের পরে, যে তার কাছে সব খতিয়ান আছে, আমি আশা করব রাজ্যও বিজেপির, কেন্দ্রও বিজেপির, সমস্ত প্রতিষ্ঠান বিজেপির, এখানে তৃণমূলের কোনো জায়গা নেই। তাহলে এবার অন্তত ওই যে ফাইল খোলার বিষয়টা, এপিস্ট্যান্ড বাদ দিয়ে অবশ্যই, ফাইল খোলার বিষয়টা যেন নিশ্চিত থাকে এবং নিশ্চিত থেকে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়। 5 বছর সময় রইল, মানে 4 বছরের কিছু বেশি, কারণ এর মধ্যে আবার 27 আসবে, 27-এ আবার ওই একই কুমির ছানা বার করাবে, দুর্নীতি দুর্নীতি, চোর চোর। আবার 29 আসবে, একই গিরগিটি না, সরি গিরগিটিটা ভুল বলে ফেলেছি, আমি গিরগিটি বলতে চাইনি, একই কুমির ছানা বেরোবে, চোর 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 চোর। আবার আমাদের কিছু মুখপাত্র, আমাদের কিছু নেতা ওই একই গিরগিটির মতো, এবার গিরগিটি বলছি, আমাদের নেতা মন্ত্রী কিছু, তারা আবার গিরগিটির মতন আচরণ করবেন। কিন্তু তার বাইরে বেরিয়েও যেটা থাকবে জনগণ, এই 2,90,00,000 লোক যারা বিজেপিকে ভোট দিয়েছে, সবাই তো বিজেপি কর্মী নন, কারণ বিজেপির 80,000 কর্মী দিতে পারেনি এবারও বুথে। তার মানে মানুষ কিছু ক্ষেত্রে তৃণমূলের ওপর বিরক্ত হয়েছে, এবং সেই বিরক্তির একটা বড় কারণ এত বড় প্রচার। তাহলে সেই প্রচারগুলো আমি চাই সত্যতা সামনে আসুক। দেখুন 26,000 চাকরি গেছে, আমি নিজে বলেছি এই অন্যায় হয়েছে এবং যে দোষী তার শাস্তি হোক। প্রথম থেকে তোমার সঙ্গেও আমি বলেছি একই কথা, কিন্তু সেই দোষী কারা? পার্থবাবু জেল খেটে ফেলেছেন দীর্ঘদিন, শাস্তি পেলেন? শাস্তি পেলে তো সেই 26,000 চাকরিজীবীরা। তাহলে তাদের তো আপনি বলেছিলেন চাকরি নিঃশর্ত ফিরিয়ে দেবেন, একটা বলেছিলেন যে সর্বদলীয় একটা কিছু করতে, যেটা দিয়ে কোর্টে জমা দিতে, তা জমা দিন। এবার জমা দিয়ে বলুন আপনি ওই যারা যোগ্য তাদের চাকরি থাকুক, আমরা কোনো পরীক্ষার ব্যবস্থার মধ্যে থাকবো না, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ওএমআর বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই ওএমআর কোথা থেকে এলো? কোন ওএমআর? তো এটাই তো আমরা দাবি করেছিলাম যে সুপ্রিম কোর্ট বলে দিক যে ওএমআরটা বিশেষ কোম্পানি তদন্ত করে পেয়েছে, বিশেষ কোম্পানির থেকে তদন্ত করে ইডিসিবিআই পেয়েছে, সেটা প্রকাশিত হোক। সেটাই তো হলো। তাহলে সেটা আগে কেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কথা সেটা আমরা জানতে পারলাম না, বা তখন বিরোধী দলনেতারা কেন সেটা বললেন না? ফলে দুর্নীতির অবশ্যই একটা প্রসঙ্গ আমাদের হারের একটা বড় কারণ, এবং সেই দায় অবশ্যই তাদের নিতে হবে যারা এর সঙ্গে যুক্ত আছে। কিন্তু সাজাটার কী হবে, দীর্ঘদিন ধরে প্রচারটার কী হবে? আর এই যে 4টে ঘটনা তোমাকে বললাম পরপর, ওই মেয়েটির অত্যাচার, যে 7 বছরের মেয়েটির, ওই যে আমাদের শুভেন্দুদাকে চোর বলা বা না বলা, এই যে ঘটনাক্রমগুলো, আর তার সঙ্গে সঙ্গে তো বহু নেতা এখন তোমার ওই এবিভিপির
ব্যানার নিয়ে, সরকারি কর্মচারীর ব্যানার নিয়ে, বিজেপির ব্যানার নিয়ে নানান দিকে তাণ্ডব করছেন, এবং পরবর্তীকালে আমরা একটা প্রেস মিট দেখে নিচ্ছি শুধুমাত্র যে এটা আমাদের কেউ না, আমাদের কেউ না। এটাও একটা নিউ ন্যারেটিভ সাজা হবে কি হবে না জানি না। আমরা চাই যে আপনি প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরবেন এবং ধরে প্রকৃত যারা দোষী সেই দোষীদের সাজা দেবেন। যে কথা এই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের নেতাদের সম্পর্কে, এবার বলাটা খুব জরুরি, কারণ আমরাও তো দায়বদ্ধ কোথাও না কোথাও। দায়বদ্ধতার সঙ্গে মামাটি মানুষের রাজনীতি করে গিয়েছি, এবং সেই কারণে আজও বাসে, ট্রামে, অটোতে, টোটোতে, রিকশায়, স্কুটিতে অবলীলায় যেতে পারি। হ্যাঁ, দু একটা লোক বলেন যে আপনি অধ্যাপক হয়ে একটা বাজে দলকে সমর্থন করছেন। বাজে দল কি দল নয় সেটা এবারও প্রমাণ, 2,60,00,000 মানুষ ভোট দিয়েছে। আর আমি নিজে কোনো অন্যায় করিনি, আমি মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে রাজনীতি করে গিয়েছি, এবং সেখানে আমি দেখেছি যে ওরা প্রকৃত প্রস্তাবে যা বলেন তাই করেন, এবং খারাপ সময় আমি দলে মুখপাত্র হয়েছি 22 সালের। তার আগে তো সব ঘটনা হয়ে গেছে, 22 সালের পরে কিন্তু কোনো ঘটনা হয়নি। যেমন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে কোনো অন্যায় হয়নি, বা শুভেন্দু অধিকারী কোনো অন্যায় করেনি, আমিও 22 সালে দলে আসার পরে দলের কোনো অন্যায় হয়নি। তাই যে নেতা, যে মন্ত্রী, যে কর্মী, যে মুখপাত্র দলের বদনাম করছেন, তারা ভুলে যাচ্ছেন 2,60,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন, নয় তারা নিজের পিঠ বাঁচাচ্ছেন। কেন পিঠ বাঁচাচ্ছেন? তারা বেড়ে খেলেছেন কোথাও গিয়ে। কই, আমি তো তৃণমূল করছি, আমাকে তো কেউ কিছু বলছে না আলাদা করে। তরুণ জ্যোতির পোস্টটা সবাইকে দেখাবে কিন্তু তোমরা। তরুণ জ্যোতি কী পোস্ট করেছে দুদিন আগে? তরুণ জ্যোতি যেহেতু আমার ভাই বন্ধু, আমরা একসঙ্গে মুখপাত্র হিসেবে কাজ শুরু করেছি, তাই বলছি। সেই তরুণ জ্যোতি কিন্তু পরিষ্কার বলেছে বিরোধী দল করতে দম লাগে। শ্রমিক ভট্টাচার্য, অসীম বিশ্বাস, রিতেশ তিওয়ারি, তোমার রাজু অনিন্দদা, তারপরে আমরা যাকে সব থেকে হার করে বলি রাহুল সিনহা, এদের যখন আমরা দেখে আমাদের রাজনীতি আমরা শুরু করেছি, আর এদের দেখতাম এরা বিরোধী দলে বসে আছে, 2% ভোট পেত, দিনের পর দিন রাজনীতি করে গেছেন। আজকে শ্রমিকদা বিজেপির সব থেকে বড় নেতা, মানে সভাপতি রাজ্য বিজেপির। তাহলে তারা যখন বিরোধী দলনেতা করে গেছেন, তাদের যখন কোনো ক্ষতি হয়নি, তার মানে কি? তারা পলিসির সমালোচনা করেছেন, তারা অন্যায়ের কথা বলেছেন। কই, তাদের বিরুদ্ধে কটা কেস আছে দেখাক। তারা কি রাজনীতি ছেড়ে দিয়েছেন? যদি কেস থেকেও থাকে, তারা লড়াই করে বুঝেছেন। বিরোধী তো এইভাবে শিখতে হয়। মমতা ব্যানার্জি সব থেকে বড় উদাহরণ। একটা দল ছেড়ে দিয়ে একটা কেন্দ্রীয় দল ছেড়ে দিয়ে তিনি একটা দল তৈরি করলেন, যে দল 98 সালের পরে 2011 সালে ক্ষমতায় এলো, 34 বছরের সরকারকে পতন করে দিল। 98 থেকে 2011 তিনি বিরোধী নেত্রী ছিলেন। তাহলে কি আদর্শ শিখলাম, কি মমতাবাদ বললাম? যদি আজকে আমরা বিরোধী রাজনীতি না করতে পারি, সরকার ভালো কাজ করলে সরকারের প্রশংসা করতে আমার এক পা কাঁপবে না। ঠিক তেমনই সরকার কোনো অন্যায় কাজ করলে আমার মুখ কাঁপবে না, আমি পরিষ্কার গলা ফাটিয়ে বলবো। যেমন এখনও বলছি, বিজেপি বলেছিল চোর শুভেন্দুদাকে, প্রমাণ করুক শুভেন্দুদা চোর না। তার যদি শুভেন্দুদা চোর না হয়ে থাকে, তাহলে আমরাও চোর না। আপনার কথা প্রসঙ্গেই আসি, এই যে বারংবার মমতা পন্থা এবং অভিষেক পন্থা, এই দুই কথা নিয়ে বারংবার বিভিন্ন সমালোচনা চলছে, এবং সব থেকে বেশি অভিযোগ চলছে অভিষেক পন্থা নিয়ে। এবং আরও একটি অভিযোগ রয়েছে যে আইপ্যাকের ওপর নির্ভরতা বৃদ্ধি দলের। এইটা কি কোনোভাবে ভুল ছিল না? দেখো, আইপ্যাকের ওপর নির্ভরতা কতটা বৃদ্ধি হয়েছে বা হয়নি সেটা আমি এই জায়গা থেকে একদম বলতে পারবো না। তবে আমার কেন বলতে পারবো না, তার কারণ আমি আইপ্যাকের সঙ্গে ডিল করেছি যেটুকু, সেটা একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সেটা আমি আগে করেছি, এবং সেটা দেখেছি তারা সেই কথা শুনেছে। কার্যকরী হয়নি হয়তো অনেক ক্ষেত্রে, কিন্তু আইপ্যাকের ওপর থেকে নিয়ন্ত্রণ চলে গেছে না আইপ্যাক সাবোটেজ করেছে সেটা আমার জানা নেই। কারণ আইপ্যাকের সঙ্গে আমরা ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করেছি, তোমরা শুনেছো। আইপ্যাকের কর্তাকে গ্রেপ্তার করা হলো, আইপ্যাকের বাড়িতে তদন্ত তালাশ করা হলো। আমরা বললাম আমাদের সব তথ্য চুরি করতে গেছে, এবং আইপ্যাক তো সত্যি কাজ করছিল সেই জায়গায়। আইপ্যাকের কর্তা ভোটের পরের দিন রিলিজড, এবং কোনো কিছু হলো না, তার কোনো কিছু হলো না, কোনো শাস্তি হলো না। কোনটা সত্যি? ফলে আইদার আইপ্যাককে স্যাবোটেজ করার জন্য ব্যবহার করা হয়েছে হতে পারে, অথবা আইপ্যাককে নিয়ে যে চর্চাটা হচ্ছে সেটা ঠিক, দুটোর মধ্যে একটা। কিন্তু অভিষেক পন্থা যদি বলো, মমতা পন্থা যদি বলো, তোমাদের একটা রাজনৈতিক ইতিহাস জানতে হবে যে পশ্চিমবঙ্গে যখন বিধান রায় ক্ষমতায় এলেন,
বিধান রায় তো পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না, কেউ না, তৃণমূল নিজেও করতে পারবে না, বামপন্থীরা বা অন্যরাও করতে পারবে না। মানে উনি পশ্চিমবঙ্গকে নতুন রূপে একটা সাজানোর চেষ্টা করেন, যে যাই বলুক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা যার কথা, কিন্তু উনি নেতাজিকে খারাপ কথা বলেননি। মানে বিধান রায় বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিধান রায়ের ভোট রাজনীতি বা পার্লামেন্টীয় সংসদীয় রাজনীতি আর অতুল্য ঘোষের সাংগঠনিক রাজনীতি, এই দুটোর মিশেলে কিন্তু কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় এসেছিল। আজকে যদি 21 সালে আমাদের ক্ষমতায় ফেরার একটা জায়গা দেখো, তাহলে নবজোয়ার, তৃণমূলের নবজোয়ার তার একটা বড় ভিত্তি ছিল সাংগঠনিক শক্তি বৃদ্ধির। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের যে খোলা হাওয়ার দল, সেই খোলা হাওয়ার দলকে একটা সাংগঠনিকভাবে বাঁধতে চাইলেন। এবং সেই বাঁধার ক্ষেত্রে তুমি বারবার খেয়াল করে দেখবে 2021 বা তৎপরবর্তী সময় যখন থেকে এই প্রচারটা শুরু হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি মানে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চান, এবং এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ এসেও এখানে বলে গেলেন যে উনি শুধু পরিবারবাদ দেখছেন। তাই যদি হতো তাহলে দেবাংশু টিকিট পেত না, তাই যদি হতো তাহলে সুব্রত বক্সী যে পদে সেটায় থাকতেন না। তাই আমি বড় থেকে ছোট অবধি পুরোটাই বলে দিলাম। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইলেন সেটা একটা সাংগঠনিকভাবে দলকে সাজানোর, এবং সেই রূপটা তোমরা দেখে নিয়েছো 21 সালের পর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি তাহলে পরবর্তী মুখ হতে চাইছেন, আপনি কি পরবর্তী উপমুখ্যমন্ত্রী বা রাজ্য বিধানসভায় এসে দলের সব কিছু একা। উনি কিন্তু বলেছিলেন আপনি লিখে রাখুন আমি 26-এ ভোটে দাঁড়াবো না, এবং আমি 24-এ ভোট লড়বো, সব থেকে বেশি ভোটে উনি জিতেছেন, 26-এ আমি ভোটে দাঁড়াবো না, এটা লিখে রাখুন। সেই কথাগুলো এরা ভুলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য প্রাণপাত করেছেন, এবং শুধু প্রাণপাত করেননি, উনি চেয়েছেন দলকে এমন একটা রূপ দিতে যে দলটা ওই কিছু নেতার, আমাদের দলটা তো নেতাভিত্তিক দল, ডানপন্থী দলে এগুলো হয়, বিজেপি অবশ্যই নেতাভিত্তিক দল হলেও ওদের একটা রেজিমেন্টেশন আছে যেটা আমাদের দলে খুব একটা নেই। ফলে এই যে আমাদের নেতাভিত্তিক দল, উনি চাইলেন সেটাকে সাংগঠনিক ভিত্তি দিতে চেষ্টা করেছেন। সব জায়গায় যে সফল হয়েছেন তা নয়, ব্যর্থ হয়েছেন, কারণ সেটা আমাদের নেতাদের দোষ, কারণ আমরা সেই শৃঙ্খলাটাকে মেনে নিতে পারিনি, আর এত মানতে পারিনি, ফলে তাকেও অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে। কিন্তু একথা বলবো, দলের জন্য প্রাণপাত করা একটা অল্প বয়সী ছেলে, ওর তো বয়স এখনও 30-এর কোটায়, একটা অল্প বয়সী ছেলে যে ম্যাচুরিটি দেখিয়েছে, আজও যেভাবে বুক চিতিয়ে মোদিজি শাহজির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, এত ইডি সিবিআইয়ের সমন ফেস করা, জেরা ফেস করার পরেও বুক ফুলিয়ে বলে গেছেন যে একটা দুর্নীতির অভিযোগ, একটা সত্যি করে কেউ আমার মুখের উপর বলুক আমি গলায় দড়ি দেবো। সেই লোকটা নবজাগরণ জনজোয়ার করে একটা নবজাগরণ দলের মধ্যে এনেছেন, সেই নবজাগরণ সবাই নিতে পারেনি, এবং তার ফল হচ্ছে এইটা যে এই ছেলেগুলোকে, একটা উচ্চশিক্ষিত এরুডাইট ছেলেমেয়ে, তাদেরকে জায়গা দেওয়া হলো, তারাই স্যাবোটেজ করলো। মুকুল রায় অনেকদিন আগে একটা কথা বলেছিলেন, সম্ভবত 2012 যখন আমরা ওয়েব কুপা ফরমেশন করছি প্রথম মিটিংয়ে, বলেছিলেন আমি কিন্তু ভোটের আগে এত অধ্যাপককে দেখিনি, মানে শিক্ষিত মানুষকে দেখিনি, আজকে এরা এসছেন। ঠিক একইভাবে আজকের দিনেও দেখতে পাচ্ছি, পরে বলছি যেটা উনি বলেছিলেন, এই শিক্ষিত মানুষটাই সবার আগে রং পাল্টায় এবং দায় থেকে মুক্ত হতে চায়। আজকে আমার মনে হচ্ছে যেভাবে বিজেপিতেও আমাদের অনেক অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা রং বদলেছেন যাওয়ার জন্য, যে গত 4 তারিখ অবধি যারা সকালবেলায় জয় বাংলা চতুর্থবার দিদির সরকার মেসেজ পাঠিয়েছেন, তারা পরের দিনই বা 12টার পর থেকেই গ্রুপ ছাড়া শুরু করেছেন, এবং পরের দিন গিয়ে শুভেন্দুদাকে প্রণাম করছে। এই ঘটনা আমি চোখে দেখেছি। ফলে হতে পারে এইটাও যে যারা রাজনৈতিক শিক্ষায় বেশি শিক্ষিত মানে সব দিক থেকে জানে বেশি আর কি, বা এডুকেশনালও যারা কোয়ালিফায়েড বেশি, তাদের যে জায়গাটা দেওয়া হয়েছিল দলে, তারা সেই জায়গাটা নিয়ে হয়তো অনেক অন্যায় কাজ করেছেন। এবার শুভেন্দুদার কাজ, আমার মুখ্যমন্ত্রীর কাজ যে সেই চোরদের ধরা, সব ফাইল খোলা, সারদা থেকে শুরু করে নারদার ফাইল খোলা, এবং নারদায় কারা কারা ক্যামেরায় নিয়েছিল টাকা, সেই টাকা বার করে তাদের সাজা দেওয়া। আমরা দেখবো, অপেক্ষা করব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার, কিভাবে দেখছেন বিষয়টিকে? কিভাবে দেখবো, এটা তো আশা ছিল, এইটাই তো আশা ছিল যে এইগুলো হতে শুরু করবে।
এইগুলো হতে শুরু করবে। এই যে আমি এত কথা বলছি, হতে পারে কোন দিন শুনবে আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে, হয়তো কোন দিন শুনবে নাও হতে পারে, কারণ ওরা তো অন্যভাবে করতে পারে, জানি না, আমি আমাকে নিয়ে কথা না বলাই ভালো। আরও আসছে, আরও 5-7টা আসবে। পার্থবাবু জেল খেটেছেন, আমি জানি না পার্থবাবু দোষী কি দোষী না। মদনবাবু জেল খেটেছেন, আমি জানি না মদনবাবু দোষী কি দোষী না। তাপস পাল মারা গেলেন, জেল খেটে এলেন, জানি না দোষী কি দোষী না। সুব্রত মুখার্জি দোষী কি দোষী না জানি না। আহমেদ বাবু দোষী কি দোষী না জানি না। 3জনে কিন্তু মারা গেলেন, সুব্রত মুখার্জি, তাপস পাল, আহমেদ দা, এরা মারা গেলেন। এরা দোষী কি দোষী আমি জানি না। আমাদের আরও নেতারা জেল খেটেছেন, ওই যে কী নাম কি গোস্বামী ফোস্বামী বা ওই কি কুন্তল ফুন্তল, এরা জেল খেটেছে। এরা দোষী কি দোষী এখনও জানি না। আমি চাই দোষী হলে সাজা হোক, নির্দোষ হলে মুক্তি পাক, প্রকৃত সত্য সামনে আসুক। কিন্তু সবার আগেও বলেছি, আমার দলকেও এই বার্তা আমার দেওয়া ছিল অন ক্যামেরা, যারা জানে আমাকে দীর্ঘদিন ধরে দেখেছে, যে শিক্ষকরা মাঠে ঘাটে লড়াই করেছেন তাদের চাকরির জন্য, যোগ্যতার জন্য, তাদের যেন দ্রুত গতি হয়। এবং সেই গতি হওয়াটা খুব জরুরি। যে সরকার ব্রাত্য বসুর নেতৃত্বে এই কাজটা শুরু করেছিলেন, আগস্ট মাসের মধ্যে রিক্রুটমেন্ট দেওয়ার কথা ছিল। আমরা আপাতত সরকারে নেই, কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম প্রসেসটা কোর্টের মনিটরিংয়ের মাধ্যমে। আমরা 32,000-এর বেশি প্রাইমারি শিক্ষকদের চাকরিও বাঁচাতে পেরেছিলাম। আমি চাই যেন এই সমস্যাটা মিটে যাক, এটা ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি চাই, এবং আমার দিদিও এটা চান।